যদি 16 আনা বাংলা সাহিত্য হয় তার মোটামুটি 10 আনা যে বাংলা সাহিত্য সেটা কিন্তু পুঁথিতে আছে। বাড়ির অমতে লুকিয়ে একটা পুঁথি এনে দিয়েছিল এবং আমাকে বলেছিল যে কখনো আমার নাম যেন প্রকাশ্যে না আসে। যখন পুঁথি নিয়ে কৌতূহল হলো তখন আমার বাবা বলছিল যে আমাদের বাড়িতেও এত এত পুঁথি ছিল, সেগুলো ফেলে দিয়ে এসেছি। বলছে না, এটা তো আমাদের ঐতিহ্য। আমি আসার সময় একটা খুব কড়া কথাই শুনিয়ে এসেছিলাম যে দেখবেন ঐতিহ্যটাকে যেন উইয়ে না খায়। উনি আমার পুঁথিটা দিয়ে দেন। ক্লাস 11-এর একটা ছাত্রকে তিনি পুঁথি দিলেন এবং ভাগ্যে দিলেন। যদি না দিতেন আমার মনে হয় না এই পুঁথির শখটা আমার এতদিন পর্যন্ত থাকতো। তুমি পুঁথির যে কালেকশনটা করো, পুঁথি সংগ্রহ করো, এটা মোটামুটি কতদিন ধরে করছো? এটা তোমার করছি আমি যখন প্রথম পুঁথি সংগ্রহ করি আমি যখন 11-এ পড়ি, ঠিক আছে। তবে ঝোঁকটা তার আগের থেকেই শুরু হয়েছে। মোটামুটি আমি যখন 9-10-এ পড়ি, একটা বইয়ের কথা খুব আমার এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। আমরা যারা বাংলা নিয়ে পড়ি তারা এই গ্রন্থটিকে আমরা খুব ভালোবাসি বা মানে একবারে বেদের মতো মনে করি আর কি। এত সুন্দর সহজ সরলভাবে যে বাংলার ইতিহাস রচনা করা যায়, বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করা যায়, ওই বইটি না পড়লে বোঝা যাবে না। তো ওই বইটি আমি যখন 9-এ পড়ি তখন ওই বইটি কিনি। কোনো দরকার ছিল না, 9-এ ওই সব নেই কিছু, কিন্তু মানে পড়তে 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 আমি যেন মানে আত্মহারা হয়ে গেছি। আমি অন্য কোনো সাবজেক্ট পড়তাম না, আমি শুধু ওই বইটা পড়তাম। হ্যাঁ, অদ্ভুত। হ্যাঁ, যে আমার অন্য পড়া ছেড়ে দিয়ে আমি ওই বই পড়ছি। তো ওই বই পড়তে গিয়ে আমার যেটা মনে হলো, আমি একটা নতুন জিনিস জানলাম, সেটা হচ্ছে পুঁথি। বুঝতে পারলাম যে পুঁথির একটা গুরুত্ব আছে। কি পুঁথি কি জানি না, ব্রাহ্মণ ঘরে জন্মেছি কিন্তু পুঁথির মানে একটা পুঁথিও আমি চোখে দেখিনি। আমার পূর্বপুরুষের কোনো পুঁথি আমি দেখিনি। শুনেছি যে আমাদের বাড়িতে অনেকই পুঁথিপত্র ছিল। যখন পুঁথি নিয়ে কৌতূহল হলো তখন আমার বাবা বলছিল যে আমাদের বাড়িতেও এত এত পুঁথি ছিল, সেগুলো ফেলে দিয়ে এসেছি। তো যাই হোক, মানে আমার সৌভাগ্য হয়নি সেসব দেখার, কিন্তু একটা অদম্য কৌতূহল তৈরি হলো যে পুঁথি কি আমাকে দেখতে হবে। কারণ এত মানে এখানে এত পুঁথির আলোচনা রয়েছে এবং বুঝতে পারছি যে পুঁথি যদি না থাকতো তাহলে আমাদের যে প্রাচীন যে সাহিত্যটা আমরা কিছুই তার জানতে পারতাম না। এই ধরো রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, কাশিদাসী মহাভারত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এই সমস্ত যে সাহিত্য, হ্যাঁ, মানে তুমি বলতে পারো যদি 16 আনা বাংলা সাহিত্য হয় তার মোটামুটি 10 আনা যে বাংলা সাহিত্য সেটা কিন্তু পুঁথিতে আছে, পুঁথির থেকে এসছে, আমরা পুঁথির থেকে পেয়েছি। তো সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু আমার মনে হলো যে পুঁথিকে জানতে হবে, পুঁথি দেখতে হবে কোথায় পাওয়া যায়। এখন পুঁথি তো আর ধরো মানে মানে কি বলবো, দোকানে পাওয়া যায় না যে হ্যাঁ, বাড়িতে খুব বাবাকে বলতাম, মাকে বলতাম যে একটা পুঁথি জোগাড় করে দিতে পারছো না। হ্যাঁ, তো বাবা খুব ইয়ে হতো যে এটা তো আর দোকানে পাওয়া যায় না, মনে কর যে বলবো যে হ্যাঁ একটা পুঁথি দেন। হ্যাঁ, প্রচুর মানুষকে বলতাম যে আপনাদের বাড়িতে পুঁথি আছে কিনা। প্রচুর মানে যাকে দেখা হতো, আত্মীয় হোক অনাত্মীয় হোক, যার সাথেই হয়তো যিনি হয়তো আমার বাবা তখন শিক্ষক সংগঠন করতেন, ফলে বিভিন্ন জায়গার শিক্ষকরা বাবার কাছে আসতেন। হ্যাঁ, অনেক অপরিচিত শিক্ষক, তাদেরকে আমি বলেছি, মানে আমার বাড়িতে এলেই ওই আতঙ্ক শুরু হতো যে আমি বলবো যে আপনাদের বাড়িতে কি পুঁথি আছে। তো যাই হোক, এখন বেশিরভাগ মানুষই জবাব দিতেন যে না, নেই। হ্যাঁ, কিছু কিছু মানুষ আবার বলতেন যে হ্যাঁ আছে, কিন্তু আমার দাদার কাছে আছে, তিনি পুঁথি দেখাবেন না, এই ধরনের। হ্যাঁ, দেখতে দেবো না। তো এই ধরনের নানা ধরনের সমস্যা আর কি। মানে কেউ হয়তো দেখতে দিতে চান কিন্তু তার কাছে পুঁথি নেই, তার দাদার কাছে পুঁথি আছে, সে দাদা আবার পুঁথি দেখতে দিতে চান না। হ্যাঁ, তো এই ধরনের আর কি। প্রথম পুঁথি তোমায় কে দিয়েছিল? মানে হ্যাঁ, সেটাই বলছি যে প্রথম পুঁথি আমাকে দিয়েছিলেন আমার গানের স্যার। আমি তাকেও যথারীতি বলেছি যে স্যার যদি পুঁথি পান তো আমাকে বলবেন। তো উনি তখন ওই অন্ডালে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় বলে একজনের বাড়িতে টিউশনি করতেন।
তো হঠাৎই দেবীপ্রসাদবাবু তাকে বলেন যে একটা পুরোনো দিনের জিনিস পেয়েছি, হ্যাঁ, কিন্তু কী লেখা আছে পড়তে পারছি না। তো স্যার দেখে বুঝলেন যে এটা নিশ্চয়ই পুঁথি। তখন উনি বললেন যে আমার এক ছাত্র আছে, তো সে পুঁথি নিয়ে কাজ করে, তো আপনি যদি দেন আমি তাকে দেখতে দিতে পারি। তো উনি সানন্দে রাজি হলেন। স্যার আমার জন্য প্রথম পুঁথি নিয়ে এলেন। আমার সেই দিনটা আজও মনে পড়ে, 2011 সাল, তখন আমি ক্লাস 11-এ পড়ি। মানে বৃষ্টির দিন, সন্ধ্যেবেলা আমাকে স্যার ফোন করে জানাচ্ছেন যে তুমি কি আসতে পারবে, একটা পুঁথি পাওয়া গেছে। আমি তো চেষ্টা করছি পুঁথির বর্ষার মধ্যেই বেরিয়ে যাওয়ার আর কি। যাই হোক, জল টল ছাড়ালো। হ্যাঁ, সন্ধ্যেবেলায় টিউশনি আছে, ওইসব টিউশনি থাক, হ্যাঁ, ওইসব কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি আর বাবা দুজনে মিলে গেলাম আমার স্যারের বাড়ি বড়জোড়াতে। তো উনি আমাকে বার করে পুঁথি দেখলেন। সেই আমার প্রথম পুঁথি দেখা, হাত দিয়ে পুঁথি দেখলাম, একটা অক্ষরও পড়তে পারছি না, কিচ্ছু পড়তে পারছি না। মানে আমি তো জানি না পুঁথি কি, মানে কোন হরফে লেখা হয়, কি বৃত্তান্ত, কিচ্ছু পড়তে পারছি না। কিন্তু এই যে প্রথম আমি পুঁথি দেখলাম, এবং তারপরে যখন আস্তে আস্তে ধরো চেষ্টা করছি যে কি লেখা আছে আমাকে বলতে হবে, কারণ এটা আমার দায়িত্ব। হ্যাঁ, তিনি সেই ভরসা করে আমার স্যারকে দিয়েছিলেন যে আমি কিছু হয়তো বলতে পারবো। তো সেই চেষ্টা চরিত্র করে আমি কিন্তু ওটা উদ্ধার করলাম যে হ্যাঁ, এটা কিসের পুঁথি, কে লিখেছিলেন, কত সালে লিখেছিলেন, কী বৃত্তান্ত। তো সেটা যখন আমি ওই দেবীপ্রসাদবাবুকে বলি, তো তিনি খুব আনন্দিত হয়েছিলেন। উনি আমার পুঁথিটা দিয়ে দেন। উনি বললেন যে তুমি ভবিষ্যতে যদি এটা যদি তোমার কোনো দরকার হয় তা এটা কাজে দেবে তোমার। হ্যাঁ, ক্লাস 11-এর একটা ছাত্রকে তিনি পুঁথি দিলেন, এবং ভাগ্যে দিলেন। যদি না দিতেন আমার মনে হয় না এই পুঁথির শখটা আমার এতদিন পর্যন্ত থাকতো। কারণ আমাদের বিভিন্ন সময় ধরো বিভিন্ন শখ হয়, হ্যাঁ, বিভিন্ন কেটেও যায়। হ্যাঁ, কিন্তু ওই যে দেবীপ্রসাদ বাবু বা আমার গানের স্যার গোবিন্দলো, তা এই দুজনের প্রচেষ্টায় আমি যে প্রথম পুঁথিটা পেলাম, এটা পেয়েছিলাম বলেই আমার শখটা এতদিন পর্যন্ত টিকে আছে। তোমার কাছে আছে সব থেকে প্রাচীন পুঁথি কি আছে তোমার কাছে? আমার কাছে সব থেকে প্রাচীন পুঁথি আছে, সাল তারিখ যুক্ত, সেটা হচ্ছে 1677 খ্রিস্টাব্দে লেখা একটা অসাধারণ পুঁথি। অসাধারণ বলতে এই কারণেই বলছি, মানে খুবই রেয়ার। বিষয়টা হচ্ছে বৈষ্ণব সাহিত্যের বিষয়, সংস্কৃত বৈষ্ণব সাহিত্যের বিষয়, কিন্তু পুঁথিটার প্রত্যেকটা পাতা হচ্ছে অলঙ্কৃত, সুন্দর ডিজাইন করা। মানে একটা পুঁথি, সেটা যে শুধুমাত্র কয়েকটা কাগজ নয় বা হয়তো কিছু লেখালেখি নয়, তার ভেতরেও যে একটা শিল্পকর্ম আছে। তখনকার দিনের মানুষরা সেই পুঁথিটাকেও যে একটা সুন্দরভাবে তৈরি করার প্রচেষ্টা করতেন, তার জন্য ব্যয় করতেন যাদের সামর্থ্য ছিল। হ্যাঁ, সবাই যে ধরো পুঁথিতে অলঙ্করণ করাতে পারতো এমনটা নয়, কিন্তু সেটাকে সুন্দর করে তোলার যে প্রয়াসটা ছিল, ওই পুঁথি না দেখলে বোঝা যেত না। প্রায় ধরো 350 পাতার পুঁথি, প্রতিটা পাতা অলঙ্কৃত, সুন্দরভাবে অলঙ্কৃত। দেখতে পাই? নিশ্চয়ই আমি দেখাবো। আচ্ছা, এইগুলো কিভাবে সংরক্ষণ করো? মানে বিশেষ করে দেখো, সংরক্ষণের ক্ষেত্রে যেহেতু এগুলো ধরো বাড়িতে সংরক্ষিত, বড় বড় পুঁথিশালায় যেভাবে সংরক্ষণ হয় আমরা সেভাবে সংরক্ষণ করতে পারি না, এটা হচ্ছে প্রথম কথা। সেখানেও ধরো অনেক কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়, সেই কেমিক্যাল ব্যবহার করার নিয়ম নীতি আছে, যেগুলো আমরা ধরো খুব একটা যে জানি এমনটা নয়। সেটা হয়তো আমরা করতে গেলে হিতে বিপরীত হতে পারে। আমরা যেটা করি, মানে আমি ধরো যেভাবে সংরক্ষণটা করি, সেটা হচ্ছে ভালোভাবে বেঁধে রাখা এবং মাঝে মাঝেই পুঁথিগুলো উলট পালট করা। অর্থাৎ পুঁথিগুলো আমরা যদি ব্যবহার করি, সেখানে কিন্তু একটা মানে যে জিনিসটা ব্যবহার হয় সেখানে কিন্তু অনেকটাই এটা সুবিধা হয় যে অনেক দিন ভালো থাকে পুঁথিগুলো। পুঁথিতে পোকা লাগার একটা ভয় থাকে না? হ্যাঁ, পোকা লাগার ভয় থাকে, নিশ্চয়ই থাকে। তবে পুঁথির ওই যে যত্ন যদি করো, হ্যাঁ, অর্থাৎ আমি যদি নিয়মিত ব্যবহার করি, তারপরে ধরো এখানে বাইরে ন্যাপথলিন দিই বা তোমার
নিম পাতা দেওয়া হয় বাইরে, সেটা কিন্তু পুঁথির ভেতরে নয় একদমই। হ্যাঁ, এইভাবে করলে মানে খুব একটা খারাপ হয় বলে আমার মনে হয় না। তোমার কাছে মোট কত পুঁথি আছে? আমার কাছে প্রায় ধরো সঠিক হিসাব আমি বলতে পারবো না, তবে প্রায় ধরো 300 মতো পুঁথি আছে। তুমি কখনো মানে সব পুঁথিগুলোকে নিয়ে কোনটা কি পারপাস, একটা লগ বানানো এগুলো? হ্যাঁ, সেটা আছে, সেটা আছে, সংক্ষেপে তালিকা করা আছে, তবে বিস্তৃত তালিকা এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। অনেকেই আমাকে বলেছেন, কিন্তু বিস্তৃত তালিকা করা যেহেতু অনেকটা সময় সাপেক্ষ, ফলে বিস্তৃত তালিকা এখনও তৈরি করা সম্ভব হয়নি, কিন্তু একটা তালিকা করা আছে যে আমার কাছে কি কি পুঁথি আছে। আমি অনেক পুঁথি ধরো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে দিয়েছি। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে নতুন একটা আমাদের সংগ্রহশালা তৈরি হয়েছে। এবার যেহেতু বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, সেই হিসাবে আমারও মনে হয়েছে যে হ্যাঁ, আমারও কিছু কন্ট্রিবিউশন সেখানে থাকা দরকার। যেহেতু একটা নতুন সংগ্রহশালা গড়ে উঠছে, তার তো কিছু মানে কিছু তো চাই। তো আমি অনেক পুঁথি সেখানে দিয়েছি। মোটামুটি কত? মোটামুটি ধরো প্রায় 30 পুঁথি সেখানে দেওয়া হয়েছে। তার বাইরে তোমার কাছে 300 আছে আরো? হ্যাঁ, সেগুলো আমি সব নিয়েই বলছি। আচ্ছা, সেগুলো সব নিয়েই বলছি। মোটামুটি ধরো 100-3 পুঁথি আমার কাছে আছে আর কি। মানে এই পুঁথিগুলো ধরো তুমি বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করেছো, কেউ এর গুরুত্ব জানে, কেউ জানেই না যে এগুলোর কি গুরুত্ব। তোমায় দেওয়ার সময় ধরো প্রথম দিকে অনেকেই দ্বিধান্বিত হয়েছে নিশ্চয়ই, পরবর্তীকালে কখনো সমস্যা হয়নি? যে দেখো, ব্যাপারটা হচ্ছে আমি পুঁথির পেছনে যেভাবে ঘুরেছি, সবাই যদি সাহায্য করতেন বা এটুকু অন্তত বলতেন যে হ্যাঁ, ওর কাছে থাকলে পুঁথিগুলোর মর্যাদাটা রক্ষা হবে, তাহলে হয়তো আমার কাছে এই 300 জায়গায় 3000 পুঁথি থাকতে পারত। সেটা হয়নি। হ্যাঁ, মানে আমি বেশিরভাগ ক্ষেত্রেই ধরো আমি ঋণাত্মক কথা শুনেছি। তারা হয়তো সেগুলো কিচ্ছু করবেন না, কিচ্ছু মানে তারা হয়তো সেগুলো আগে কখনো দেখেনও নি। হ্যাঁ, আমি হয়তো খবর পেয়ে গেছি, তুমি চিন্তা করতে পারবে না, মানে এগুলো বললে মানে বুকটা কেমন করে ওঠে। এক জায়গায় খবর পেয়ে গেলাম, তো সেখানে একটা পুঁথি ছিল, তালপাতায় দুর্গাপূজা পদ্ধতি। তিনি খুব অযত্নেই পুঁথিটা রেখেছিলেন। অযত্নে বলতে একটা মানে ওনারা থাকেন ধরো দালানের বাড়িতে, কিন্তু পুঁথিটা রাখা ছিল একটা টিনের চালের বাড়িতে। সেখানে এমনি অন্যান্য জিনিসপত্র সব রাখা থাকে, সেখানেই একটা জায়গায় সেখানে রাখা ছিল। এবং পুঁথিটা যখন উনি বার করে আনলেন, আমি দেখলাম এক দিকটা উই ধরে গেছে। আমি ওইখানেই আমি ওইটাকে মানে উইগুলো ছাড়ানোর চেষ্টা করলাম। দেখলাম যে মানে পাতাগুলো যে খুব একটা নষ্ট হয়েছে এমন নয়, অসাধারণ একটা মানে দেখো, সব পুঁথির লিপি যে খুব সুন্দর এমনটা তো নয়। কিছু কিছু পুঁথির লিপি এত সুন্দর যে দেখলে মন ভরে যায়। তো ওইটাও সেই ধরনের একটা পুঁথি ছিল, অসাধারণ লিপিকর্ম। তো আমি যখন বললাম যে এটা আমাকে দেবেন, আমার খুব উপকার হবে, হ্যাঁ, আমি এই ধরনের সংগ্রহ করি, বলছে না, এটা তো আমাদের ঐতিহ্যটা টিনের চালায়। হ্যাঁ, এবং সেটা মানে উইয়ের গ্রাসে। হ্যাঁ, আমি আসার সময় একটা খুব মানে কড়া কথাই শুনিয়ে এসেছিলাম যে দেখবেন ঐতিহ্যটাকে যেন উইয়ে না খায়। তো এই ধরনের প্রচুর অভিজ্ঞতা হয়েছে। হ্যাঁ, তবে হ্যাঁ, নিশ্চয়ই সেই সব মানুষরাও তো আছেন বা ছিলেন যারা ধরো আমাকে সাহায্য করেছেন। মানুষ তো রয়েছেন যারা তোমায় দিয়েছেন। হ্যাঁ, মানে 300 নয়, একটা পুঁথির ভেতরে তো ধরো অনেক পুঁথি থাকে। হ্যাঁ, এই যে ধরো এই পুঁথিটা তোমাকে যেটা দেখাবো, এটা কিন্তু একটা পুঁথি নয়, এর ভেতরে প্রায় ধরো 5টা পুঁথি ঢুকে আছে। মানে তখনকার দিনে পুঁথি রাখার নিয়মই ছিল এটা। আচ্ছা, মানে পুঁথি সাধারণত এটা যে একা থাকে না, মানে একটা কাব্যের একটা পুঁথি এমনটা সাধারণত হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে একাধিক পুঁথি একসাথে তারা রাখতেন, একসাথে তারা বেঁধে রাখতেন। সেক্ষেত্রে কী হয়, বাঁধাতেও সুবিধা হতো, সংরক্ষণেরও সুবিধা হতো। তো এই পুঁথির ক্ষেত্রেও তাই।
ফলে ওই যে ধরো মানে 300 পুঁথি যে আমি বলছি এমন নয় যে 300 জন দিয়েছেন, অর্থাৎ এমনটা নয়, ঠিক আছে। তো তারা তো ধরুন দিয়েছে তাই তো পাচ্ছি, একদমই তাই তো পেয়েছি, তাই তো ধরো আজ পুঁথি নিয়ে কাজ করতে পারছি, পুঁথি নিয়ে কিছু ভাবনা চিন্তা করতে পারছি, মানে পুঁথিটাকে ভালোবাসতে পেরেছি, ওই দেবীপ্রসাদ বাবুর মতো, ওই গোবিন্দ লোয়ের মতো। আমার এক বন্ধুর কথা বলি, আমার এক বন্ধু আমার সাথেই পড়তো, তারা খুব পণ্ডিতের বংশ। এখন ওই যে পুঁথি খোঁজার নেশা, আমি যেই শুনলাম যে ওদের পণ্ডিতের বংশ, হ্যাঁ রে তোদের বাড়িতে তো পুঁথি থাকার কথা। বলছে হ্যাঁ পুঁথি তো আছে। তাহলে একটা পুঁথি দেখাবি? না না ওইসব দেখানো যাবে না, হ্যাঁ ও আমাদের বাড়ির লোক ওই সব কাউকে দেখতে দেয় না, হ্যাঁ কিন্তু আমাদের ঘরে পুঁথি আছে, হ্যাঁ তালপাতার পুঁথি আছে। তার আগে আমি কখনো তালপাতার পুঁথি দেখিনি। তো দেখ যদি একটা যদি একটা দেয়, আমার পুঁথি দেখার খুব শখ বা পুঁথি দেখার খুব শখ। তো বলার পর তার হয়তো কিছু মনে হয়েছিল যে হ্যাঁ আমার বন্ধুকে এই সাহায্যটা করা দরকার। সে আমাকে বাড়ির অমতে লুকিয়ে একটা পুঁথি এনে দিয়েছিল এবং আমাকে বলেছিল যে কখনো আমার নাম যেন প্রকাশ্যে না আসে। তা আমি তো ওই ধরনের বন্ধুরও সহযোগিতা পেয়েছি, যার কাছ থেকে আমি ধরো প্রথম একটা তালপাতার পুঁথি সংগ্রহ করছি। তার আগে আমি কখনো তালপাতায় লেখা কি আমি সেই জিনিস জানতাম না। এটা দেখাই তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর লেখা। তো এই প্রত্যেকটা পাতা কিন্তু অলংকৃত। হ্যাঁ, মানে প্রত্যেকটা আলাদা 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 আলাদা। দুটো আলাদা রং ব্যবহার করেছে। হ্যাঁ আলাদা আলাদা। আচ্ছা এই যে জিনিসটা, এটা বোধ হয় খুব সম্ভবত এটা তখন পর হ্যাঁ হ্যাঁ ভুল হওয়ার পর এটা তৈরি করা, মানে এটা বলানো হয়েছিল। এখনকার দিনে যেমন আমরা হোয়াইট ইউজ করি, তো সেই ধরনের জিনিস আর কি। হলুদ কালি, যেহেতু এই পাতাটা হলুদ, ফলে হলুদ কালি। এই পাতাটা কি প্রথম থেকেই হলুদ? না, এই পাতা তৈরি করা হতো, মানে এই যে পাতা বলো বা এই কালি বলো, এই প্রত্যেকটা তখনকার দিনে বাড়িতে প্রস্তুত করা হতো। আচ্ছা, ঠিক আছে। এই পাতার সঙ্গে হরিতাল বলে একটি ভেষজ জিনিস, সেই ভেষজ জিনিসটা মেশানো হতো। হরিতালটা হচ্ছে এই মানে হলুদাভ বর্ণ, এটা মেশানো হতো বলেই পুঁথির পাতার রং অনেকটা ওই হলুদাভ। আর এটা কি টেকসই বেশি হয় জিনিসটা? টেকসই বেশি হয়, পোকামাকড়ের আক্রমণও সম্ভবত কমে বলতে এগুলো নিয়ে তো ধরো আধুনিক কোনো গবেষণা হয়েছে বলে আমি তো জানি না, কিন্তু পুরনো মানুষরা তারা হরিতাল ব্যবহার করতেন। একটা তার বড় কারণ হচ্ছে এই পোকামাকড়ের আক্রমণ যাতে কম হয়। আর আরেকটা জিনিস সেটা আমার মনে হয়, সেটা হচ্ছে বেশিরভাগ কালিতে ধরো কালো কালি, সেটা হলুদের উপর ফোটে ভালো। এটাও আমার মনে হয় এটা একটা বড় কারণ। হ্যাঁ, এই যে লাল রংটা ব্যবহার, দেখো এখানে 3টে রং ব্যবহার করা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, কালো, লাল, কালো আর একটা সবুজ। হ্যাঁ। তো এগুলো তো সব ন্যাচারাল কালার। এগুলো তখনকার দিনে প্রত্যেকটাই বাড়িতে তৈরি করা হতো, এমনকি তালপাতা পর্যন্ত। মানে তালপাতা তো ধরো বাড়িতে তৈরি করা সম্ভব নয়, তালপাতা কেটে এনে তার যে প্রসেসিং সেটা কিন্তু বাড়িতেই তৈরি করা হতো। প্রত্যেকটা জিনিস, মানে একদল তখনকার দিনের মানুষ ছিলেন যাদের বৃত্তিটাই ছিল এই কাগজ তৈরি করা। আচ্ছা। এবং তাদের একটা বড় অংশের ধর্ম হচ্ছে মুসলিম, তারা মুসলিম ধর্মে বিশ্বাসী ছিলেন, ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন। তো তাদেরকে বলা হতো কাগজি মুসলমান, অর্থাৎ তারা কাগজ তৈরি করতেন। আচ্ছা, এখানে দেখো এই যে গ্রহ নব শরচন্দ্রই রঙ্কিতে অব্দে বুধাহে শরতিথি শীতপক্ষে লেখি রত্নাবলীয়ং। হ্যাঁ, এই পুঁথিটার নাম হচ্ছে ভক্তি রত্নাবলী। আচ্ছা, একটা বৈষ্ণব পুঁথি। বিষ্ণুপুরী বলে একজন বৈষ্ণব আচার্য ছিলেন। হ্যাঁ, সেই বিষ্ণুপুরী তিনি
ভাগবত থেকে ভক্তিমূলক বেশ কিছু শ্লোকের সংকলন এবং তার ব্যাখ্যা করেছিলেন। হ্যাঁ, এটা বৈষ্ণবদের ক্ষেত্রে খুবই জনপ্রিয় হয়েছিল বৈষ্ণবদের মধ্যে। এটার নাম হচ্ছে ভগবত ভক্তি রত্নাবলী বা ভক্তি রত্নাবলী শুধুমাত্র। তো এটা লেখা হচ্ছে গ্রহ নব শরচন্দ্রই। চন্দ্র মানে 1, স্বর মনে হচ্ছে 5, নব মনে হচ্ছে 9, আর গ্রহ মনে হচ্ছে 9 নবগ্রহ। 5 পঞ্চবান, সেক্ষেত্রে স্বর অর্থে হচ্ছে বান, 5 পঞ্চবান। আর চন্দ্র, একে চন্দ্র, হ্যাঁ, চন্দ্র হচ্ছে 1। ফলে 1599 শতাব্দে পুঁথিটা অনুলিপি করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সাল তারিখ যুক্ত। অবশ্য সব পুঁথিতে যে সাল তারিখ থাকে এমনটা নয়। যেমন ধরো এটার সাথেই একই সঙ্গে সম্ভবত একজনেরই লেখা, কিন্তু তিনি যখন এটা লিখছেন, এটার নাম হচ্ছে চাটু পুষ্পাঞ্জলি। চাটু পুষ্পাঞ্জলিও বৈষ্ণবদের খুব জনপ্রিয় একটা গ্রন্থ। এখানে তিনি যখন লিখছেন তখন কিন্তু কে লিখছেন তার নাম দিচ্ছেন না, বা কত সালে লিখছেন তার নাম দিচ্ছেন না। আগেরটাতে কিন্তু যিনি লিখছেন তার নাম শুদ্ধ আছে, তার নাম হচ্ছে নৃসিংহ। এই যে শ্রী নৃসিংহেন রম্যা, অর্থাৎ নৃসিংহের দ্বারা এই রম্য পুঁথি, অর্থাৎ সুন্দর পুঁথিটি, হ্যাঁ, মানে এই পুঁথিটি যে সুন্দর, হ্যাঁ, সেটা কিন্তু এটাকে আমরা পুষ্পিকা অংশ বলি, অর্থাৎ যে অংশে এই সাল তারিখ ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো পাওয়া যায়। তো সেখানে তিনি এই পুঁথিটাকে রম্য পুঁথি বলছেন, সুন্দর পুঁথি বলছেন, মানে পুঁথি বলছেনই যে এটা সুন্দর পুঁথি আর কি। হ্যাঁ, তো শ্রী নৃসিংহ নামা কোনো একজন ব্যক্তি তিনি এইটি অনুলিপি করেছিলেন। কিন্তু এই পুঁথিতে, তার পরের পুঁথিতে কিন্তু আবার কোনো নাম নেই। কিন্তু আমরা এই যে অক্ষর বলো বা এই যে একসাথেই যেহেতু আছে এবং একই পাতায় লেখা হয়েছে, আমরা বলতেই পারি যে এগুলো সমস্ত পুঁথিটাই হচ্ছে ওই নৃসিংহের লেখা এবং ওই প্রায় একই সময়ে লেখা আর কি। এটা 3 নম্বর পুঁথি চলছে। এখানে আরেকটা পুঁথি শেষ হচ্ছে। এখানে আরেকটা পুঁথি শুরু হচ্ছে। বুঝতে পারছো, মানে বুঝতে পারছো একটার মধ্যে কতগুলো পুঁথি রয়েছে। হ্যাঁ, তো এই আর কি। কি সুন্দর! এই পুঁথিটা হচ্ছে শেষ পুঁথি। এটা হচ্ছে রাস পঞ্চাধ্যায়ী বলে একটা অংশ আছে, এখান থেকে এখানে এই পুঁথিটা শেষ হচ্ছে। এটা হচ্ছে শেষ পাতা। এখান থেকে রাস পঞ্চাধ্যায়ী শুরু হচ্ছে। রাস পঞ্চাধ্যায়ী ও বৈষ্ণবদের খুব জনপ্রিয় একটা গ্রন্থ, ভাগবতের একটা অংশ। আর সব থেকে দামি বহুমূল্য পুঁথি, দামি বলতে আর্থিকভাবে দামি বলছি না, আমি বলতে চাইছি ধরো হয়তো সেটা অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট হতে পারে, বা হয়তো এমন কোনো যেটা হয়তো তোমার কাছেই আছে আর কারো কাছে নেই, এরকম কোনো? দেখো, মানে মূল্যবান এই অর্থে যদি আমি বলি, দামি শব্দটা হয়তো এখানে একটু কেমন লাগবে, দুর্মূল্য। এই পুঁথিটি অবশ্যই দুর্মূল্য, কারণ এর একটা মানে এর হয়তো সাহিত্যিক ভ্যালু খুব একটা নেই, কিন্তু এর একটা এই যে ধরো শৈল্পিক মূল্য আছে। এবং এই ধরনের পুঁথি খুব রেয়ার, মানে পুঁথির উপরে পাটাচিত্র পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু এমন পুঁথি আমি খুব কম দেখেছি, বা আমার দৃষ্টিতে এসছে কিনা আমি ঠিক মনে করতে পারছি না, যে পুঁথির প্রত্যেকটা পাতা অলঙ্কৃত। ফলে এটা তো একটা গুরুত্ব আছে। কিন্তু এছাড়াও ধরো, মানে আমি বেশ কিছু পুঁথি পেয়েছি যেগুলোকে আমি খুব দুর্মূল্য বলে মনে করি আর কি। হ্যাঁ, যেমন ধরো যে বিষয়টা নিয়ে আমি পিএইচডি করছি, একটা বৈষ্ণব গ্রন্থ
এটা তোমার বিষ্ণুপুরের একজন কবি তার লেখা। কি বড় বড় করে লেখা, আমি একটু ধরছি। নিশ্চয়ই। তো এখনো পর্যন্ত এই পুঁথির মানে এই পুঁথিও খুব দুর্লভ পুঁথি, খুব একটা পাওয়া যায় না। একটাই উল্লেখ আছে, সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটির যে পুঁথিশালায়। কিন্তু এই পুঁথিটা তার থেকেও পুরনো পুঁথি, মানে এশিয়াটিক সোসাইটির সংগ্রহশালায় যেটা আছে তার থেকেও এটা পুরনো পুঁথি। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমার গবেষণার বিষয়। এটা কোথা থেকে উদ্ধার করেছিল? এটা এই বিষ্ণুপুর থেকে। বিষ্ণুপুর। আচ্ছা, এবং তারা দিয়ে দিয়েছিলেন? আমি কিন্তু পড়তে পারছি, মানে সময় লাগছে। হ্যাঁ, পড়তে পারবে তো, মানে যেই অজান্ত আবরি। হ্যাঁ, অজান্ড আবরি। অমলা, অমলা, ওটা ল, ওটা ল। হ্যাঁ, অমলা, অমলা শ্রদ্ধাতে যেই দুর্বি গ্রাহ্যা হয় যখন আকার, গ্রাহ্যা রাধা, হ্যাঁ, তিহ প্রেম রসে যারে, হ্যাঁ, সে বয়ে সর্বদা। আচ্ছা, এটা তালপাতার পুঁথি। এটা তালপাতার পুঁথি। তালপাতার পুঁথি আয়তনে সরু হতো, যেহেতু তালপাতাটা ধরো অতটা ইয়ে ছিল না। এই তালপাতার পুঁথি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বলা ভালো। তালপাতার পুঁথিতে কিন্তু আবার এইসব সাহিত্য চর্চা করা হতো না। তালপাতার পুঁথি যেটা চর্চা করা হতো সেটা হচ্ছে মূলত যে সমস্ত গ্রন্থগুলো পুজোর সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, হ্যাঁ, আসলে এই ধরনের পাতা, এটাকে আমরা তুলট কাগজ বলি। এটার মূল উপাদান হচ্ছে তুলো, এবং সেই তুলোর থেকে এই কাগজ করার জন্য ভাতের মাড়ের ব্যবহার করা হতো। ঠিক আছে, মানে একটা আঠা জাতীয় কিছু, ভাতের মাড় জাতীয় কিছু দেওয়া হতো। যে কারণে যারা ধরো ব্রাহ্মণ, যে সমস্ত ব্রাহ্মণরা পূজার কাজে যে সমস্ত পুঁথিগুলো ব্যবহার করতেন, তারা সাধারণত এই ধরনের তুলট কাগজ এড়িয়ে যেতেন। আচ্ছা, হ্যাঁ, তারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলায় ধরো প্রচুর তাল গাছ আছে, ফলে তারা তাল পাতার পুঁথিটা বেশি ব্যবহার করতেন। তো এটা হচ্ছে চণ্ডীর গ্রন্থ, শ্রী শ্রী চণ্ডী বা সপ্তশতী চণ্ডী, তালপাতায় লেখা। আচ্ছা, এই যে চণ্ডীর পুঁথি বলেই দেখো, প্রথম কথা এই যে এত এত সিঁদুর টিঁদুর মাখানো হয়েছে। হ্যাঁ, চণ্ডীর পুঁথি যখনই পড়া হতো, তার আগে এই সিঁদুর টিঁদুর দিয়ে তার পুজো টুজো করা হতো। এটা তার নিয়ম বিধি আছে। হ্যাঁ, চণ্ডীটা বোধহয় পয়সা। হ্যাঁ, এটা একটা তামার এইটা হচ্ছে পয়সা। এটা আবার চীন দেশের পয়সা। চীন দেশের পয়সা। দেখো, মানে কোনোভাবে হয়তো তার কাছে এসছিল, তিনি এইটাকে এইভাবে কাজে লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এটা হচ্ছে তালপাতার উপরে লেখা। কাটা দিচ্ছে আমার। তালপাতার উপরে লেখা। আচ্ছা, এই যে ফুটো করে এইভাবে রেখে দেয়া, এটার কি কোনো বিশেষ কারণ আছে? এই ফুটো করে রেখে দেওয়া বলতে, দেখো, মানে যেহেতু এগুলো খুবই ব্যবহার হতো, উল্টো পাল্টা যাতে না হয়, সেই জন্য এই সুতো দিয়ে বেঁধে রাখা। যদিও পাতা উল্লেখ রয়েছে দেখতে। হ্যাঁ, সমস্ত পুঁথিতেই পাতার উল্লেখ থাকবে। এগুলো কিন্তু একবারও পাতা মনে হচ্ছে না, তাল পাতা, মানে পুরো কাগজের মতনই হয়ে গেছে। দেখো না, এটারও ধরো প্রসেস আছে তো, মানে তুমি তো একবার ডাইরেক্ট তাল পাতায় তো তুমি লিখতে পারবে না। হ্যাঁ, কি সাদা। এবং এই যে ধরো কালি, এই যে ধরো লেখা, আমরা কালি নিয়ে অনেক কিছুই পড়েছি, যে কিভাবে কালি তৈরি হতো। তো কলম নিয়ে আমরা খুব একটা জিনিস কিছু পড়িনি। আমরা যে সমস্ত পুঁথির বিষয়ে আলোচনাগুলো আছে, তো আমার হঠাৎ একদিন মনে হলো যে কি কলমে লেখা হতো। তো সাধারণভাবে আমরা দেখবে বিভিন্ন সিনেমায় দেখি যে একটা ময়ূর পালকের উপর তারা লিখছেন, আর নাহলে খাগড়াই কলম বলে এক ধরনের কলম। হ্যাঁ, তো ময়ূর পালকে লেখা সম্ভব নয়।
আমি বিভিন্নভাবে চেষ্টা চরিত্র করে দেখেছি, ময়ূর পলকে লেখা সম্ভব নয়। তারপরে যেটা আমি বিভিন্ন জায়গা থেকে সোর্স টোর্স সংগ্রহ করে আমি যেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই পুঁথি লেখা হতো মূলত দুটো কলমে। একটা হচ্ছে ওই তুমি যেটা খাগড়াই বলছো, মানে এটা হচ্ছে খাগের কলম, নল খাগড়া থেকে তৈরি হতো, যেটা আমরা স্বরের কলম বলি। হ্যাঁ, আরেকটা তৈরি হতো বাঁশের কঞ্চির কলম। আচ্ছা, তো আমি সেই কলম তৈরি করলাম, তৈরি করে সেই কলম দিয়ে লিখলাম। আমার যখন মানে আমি যখন লিখলাম এবং আমি যখন সাকসেসফুল হলাম, আমার মনে একটা এমন সেই কি বলবো আবেগের সৃষ্টি হলো, তুমি চিন্তা করতে পারবে না যে এই পুঁথি লেখার জন্য তাদেরকে কত কষ্ট করতে হয়েছে। তুমি একবার কালি চুবিয়ে 4টি অক্ষরের বেশি তুমি লিখতে পারবে না ভালো করে। মানে লিখতে গেলে কি হবে, তোমার কালিটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মানে শুরুর দিকে যে কালিটা থাকবে সেই কালিটা ধরো যদি তুমি মানে লিখতে লিখতে কলমটা যদি না তোলো, তুমি যদি নতুন কালি না চুবাও, তাহলে কি হবে, মানে শুরুর দিকে কালিটা যে পরিমাণে থাকবে, যত শেষের দিকে যাবে তো সেই কালিটা শেষ হয়ে যাবে। কিন্তু এই কালি দেখে আমাদের কি মনে হচ্ছে যে পুরোটা একবারে সমান। হ্যাঁ, মানে ডট পেন বা জেল পেনে যেভাবে লেখা হয় সেরকম। হ্যাঁ, আমি দেখলাম যে একবার কালি চুবিয়ে 4-5টি অক্ষরের বেশি লেখা সম্ভব নয়, খুব জোর 4টি। তাহলে দেখো, এই যে ধরো 76 পাতার পুঁথি, এই ধরো 76 পাতার পুঁথি, এটাও প্রায় ধরো এটাও মনে হয় তোমার ওই মোটামুটি 70-72 পাতার পুঁথি। এই পুঁথি লেখার জন্য তাদেরকে কতটা কষ্ট করতে হয়েছে, এইটা আমার মানে মাথায় এলো, বা এটা আমি অনুভব করতে পারলাম ওইটা আমি দেখে। 68 পাতা। হ্যাঁ, এবারে অনেক পুঁথি আছে যেগুলো ধরো 500 পাতার পুঁথি, 600 পাতার পুঁথি, একই জন লিখছে, বেশিরভাগ ক্ষেত্রে একই জন লিখছে। এমন আছে যে মানে এবং তাদের যা হাতের লেখা, মানে শুরু শেষ একই। হ্যাঁ, মানে কোনো বিরক্ত নেই, কোনো অধৈর্য হওয়ার কোনো বিষয় নেই। মানে এটা আমাকে এতটা ওই মনে একটা প্রভাব সৃষ্টি করলো। হ্যাঁ, আমি খুব আবেগী হয়ে গেলাম তখন আমি যখন ওইটা লিখছি। হ্যাঁ, যে তারা কতটা কষ্ট করতো। হ্যাঁ, মানে এইটাই বলছিলাম যে তুমি দেখো যে কোনো জায়গায় লাইন যখন শুরু হচ্ছে, হ্যাঁ চলছে, ধরো এই যে চলছে, হ্যাঁ, কোথাও একবারের জন্য মনে হচ্ছে যে এখান থেকে কলম তুলে আবার বসানো, বসানো মনে হচ্ছে না। বা একটা অক্ষর দেখে তোমার মনে হওয়ার কথা নয় যে এই জায়গায় উনি একটু, আমাদের ক্ষেত্রেও হয় দেখবে লিখতে লিখতে অনেক সময় বিরক্ত চলে আসে কোনো একটা অক্ষর, সেটা হয়তো মানে একটু অন্যরকম হয়ে গেল, একবারে প্রথম থেকে শুরু পর্যন্ত সেই একবারে সমান। হ্যাঁ, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে নোটিফিকেশন বেল প্রেস করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।